ছিল। আমি তাকিয়ে দেখি কি গাড়িগুলো আমার খুব চেনা, তাহলে কি আমি যা ধারণা করছি তাই ঠিক? গাড়িগুলো হঠাৎ থেমে গেল এবং একজন নেমে আসল তাকে দেখে তো আমি শিহরিত। কারণ সে আর কেউ না, সেই ব্যক্তিটি হচ্ছে আমার আব্বু। আব্বু মাহির আব্বুর সামনে এসে দাঁড়িয়ে বলল, কেমন আছেন রেজা সাহেব? আর এইসব কি? এই ছেলেটাকে এইভাবে মারছেন কেন? আরে তেমন কিছুই না, এই ফকিন্নির বাচ্চাটা আমার মেয়ের গায়ে হাত তুলেছে পুরা কলেজের সামনে। তাই একে এখন মেরে হাত পা সব ভেঙে দিব। ও হ। আচ্ছা আচ্ছা। তা আপনি কি এই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন? তখনই মাহি বলল, এই ফকিন্নির ব্যাকগ্রাউন্ড আর কি জানবো? এটা একটা রিকশাওয়ালার ছেলে। এইটার লেভেল নাই আমাদের সাথে পড়ার। ও হ। আচ্ছা আচ্ছা। তা রেজা সাহেব এই নিশ্চয় আপনার মেয়ে? জি স্যার। এ আমার একমাত্র মেয়ে মাহি। ও আচ্ছা। তা মাহি, তুমি তো ওর সম্পর্কে এত কিছু বললা, তুমি কি ওর লেভেলের? স্যার, আপনি কি বলছেন কিছুই তো বুঝতে পারতেছি না। মাহির আব্বু বলল, এখনই ক্লিয়ার করে দিতেছি। এইখানে এই খ্যাত মার্কা ছেলেটা আর কেউ না, কে বি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান ও সিইও। মানে এই খ্যাত মার্কা ছেলে যাকে সবাই ফকিন্নি বলে ডাকে, সে আমার ছেলে। রফিক চৌধুরীর একমাত্র ছেলে আরিফ চৌধুরী, যাকে এখন আপনারা খ্যাত বস্তির ছেলে বলে ডাকছেন। পুরো চৌধুরী এম্পায়ার মালিক এই আরিফ চৌধুরী। ও মাহি, তুমি তো বলছিলা না আরিফের এত লেভেল নাই এইখানে পড়ার? সত্যি কথা কি জানো, তুমি আরিফের লেভেলের না। আর এইখানে এই কলেজের 80% ডোনেশন আমি দেই। আব্বু, হইছে, এইবার থামো। আর বাদ দাও এইসব কথা। আমার তো কিছু হই নাই দেখ। তাই এত টেনশন করিও না। দাঁড়াতে দাঁড়াতে আমি বললাম, না কেন থামব আমি, দাঁড়া, আমি এদের সাথে কথা বলছি। তুই একদম চুপ থাকবি। এদের উচিত শিক্ষা না দিলে এরা শুধরাবে না। স্যার, আমরা সত্যিই জানতাম না যে এ আপনার ছেলে। আমাদের মাফ করে দিন স্যার। মাহির আব্বু এইসব বলে আব্বুর কাছে মাফ চাচ্ছিল। রেজা সাহেব শুনুন, আমার ছেলে আরিফ সবসময় নর্মাল ভাবে চলাচল করতে পছন্দ করে। তাই তো দেখুন, ওর গায়ে সব নর্মাল কাপড়। যেখানে আমার ছেলের কোনো সম্মান নেই সেখানে আমার ছেলে পড়বে না। আমি আরিফকে অন্য কোথাও এডমিশন করাবো। আর এই কলেজের ফান্ডিংটাও আমি বন্ধ করে দিব। কারণ যেখানে মেধার থেকে জামা কাপড়কে প্রাধান্য দেয়া হয় সে সব জায়গায় আমি আমার টাকা ব্যয় করি না। স্যার, স্যার স্যার স্যার, এত বড় সিদ্ধান্ত রাগের মাথায় নিয়েন না স্যার, প্লিজ স্যার। আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ স্যার, প্লিজ। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আরিফের সাথে কেউ কোনোরকম বাজে ব্যবহার করবে না। প্লিজ স্যার, লাস্ট সুযোগটা দিন স্যার, প্লিজ স্যার। মাহির বাবা কান্নার সুরে এইসব কথা বলল। আচ্ছা ঠিক আছে, দিলাম শেষ সুযোগ। কিন্তু এইবার যদি আপনি আমায় নিরাশ করেন আপনার কি অবস্থা হবে সেটা কল্পনা করতে পারবেন না রেজা সাহেব। আর আপনি এদের নিয়ে এসেছেন আমার ছেলেকে মারতে। মাহির আব্বুর পিছনে হাত দেখিয়ে কয়েকজন লোককে বলল, আর আমার লোকেদের যদি আমি একটা ইশারা দেই তারা আপনার এইসব লোকের কি অবস্থা করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এইবারের মতো মাফ করলাম আপনাকে। ধন্যবাদ স্যার। আর এইরকম ভুল দ্বিতীয়বার হবে না। ওকে। এই বলে আব্বু চলে গেল। আর এতক্ষণ পুরা কলেজের সবাই, স্যার, ম্যাডাম, সব স্টুডেন্টরাও এক নজরে তাকিয়ে ছিল আমাদের দিকে। তারপর সব বেজাল শেষ করে ক্লাসে চলে আসলাম। আর শুধু একটা কথাই ভাবতেছিলাম, আব্বু হঠাৎ কলেজে আসল কোনো দরকার না কেউ আব্বুকে জানিয়েছে? সব প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এমন সময় কয়েকজন ক্লাসমেট আমার দিকে এসে বলল, আরিফ, উই আর এক্সট্রিমলি সরি, প্লিজ ফরগিভ ইউএস। আরে, আরে তোমরা মাফ চাচ্ছ কেন? আমি কিছুই মনে করি নাই। বাদ দাও এইসব কথা। ওকে, লেটস ফ্রেন্ডস। ওকে, হায়রে, যারা আমার সাথে কথাও বলতো না আমি খ্যাত ছিলাম, আজ তারাই আমার আসল পরিচয় পেয়ে বন্ধুত্ব করতে আসে। হায়রে দুনিয়া, সবই টাকার খেলা।
আমি মনে মনে বললাম। তারপর সব ক্লাস করে বাসায় আসতেছিলাম, সবাই আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। সবই টাকার খেলা। তারপর বাসায় এসে সোজা আব্বুর কাছে চলে গেলাম। আব্বু, তুমি আজ কলেজে গেলে কেন? কেন? গিয়েছি বলেই তো আসল দৃশ্য নিজের চোখে দেখতে পেরেছি। আমার ছেলেকে কেউ মারবে আর তা আমি সহ্য করব। অনেকটা রেগে বলল কথাগুলা। আব্বু, কে তোমায় ফোন দিয়েছিল? কেউ না। আর তোর সাথে আমার কিছু কথা আছে। কথা সব পরে। আগে বল, কে কল দিয়েছিল তোমায়? তুমি সত্যিটা বলবে না আমি আমার নিয়মে বের করতাম? আচ্ছা যা, আকিব কল দিয়ে বলেছিল আমায়। আর কল দিয়েছে, একদম ভালো কাজ করেছে। না হলে তো আমি জানতেই পারতাম না আজ আমার ছেলেকে মারতে এসেছিল। আমার সন্দেহটাই ঠিক ছিল। আকিব আব্বুকে কল দিয়ে সবটা বলেছে। আর আব্বু কলেজে গেল। এই জন্যই তো আব্বু আসার পরে শালারে কোথাও দেখলাম না। এই শুন আরিফ, তোকে খুব শীঘ্র অফিসে জয়েন করতে হবে। আর এটাই আমার লাস্ট ডিসিশন। কিন্তু আব্বু, আমার তো পড়া কমপ্লিট হই নাই এখনো। যাই হোক, তোকে অফিস জয়েন করতে হবেই। আর তোকে কাল থেকে সুন্দরভাবে চলতে হবে। মানে এইসব নর্মাল ভাবে আর চলা যাবে না। ওকে আব্বু। এই বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম যে রিমির মেসেজ, তাই কল দিলাম। হ্যালো রিমি, কেমন আছো? আমি কেমন আছি সেটা আপনার না জানলেও চলবে। আপনি আমায় আর কখনো মেসেজ বা কল দিবেন না। এই তুমি কি বলতেছো এইসব? জি আমি যা বলতেছি তা সব ঠিক বললাম যে আমার সাথে মিথ্যা বলে তার সাথে আমি কখনো কথা বলি না। কি মিথ্যা বললাম আমি, একটু আমায় বলবা? কি মিথ্যা বলছেন জানেন না আপনি? না জানি না, বল আমায়। তারপর যা বলল আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ না জানি না, বল আমায়। রিমি একটু রাগী কণ্ঠে বললাম। আচ্ছা বলতেছি। কেন আমার আপনি এত বড় নাটক করছিলেন? আজ কলেজে কি কি হয়েছে তা আমি সব নিজের চোখে দেখেছি। আপনি এত বড় অভিনয়টা আমার সাথে না করলেও পারতেন। মানেই একটু অবাক হয়ে। মানে হলো এই যে, আজ কলেজে মাহির আব্বুর সাথে আপনার কি কি হয়েছে সেটা সবটা আমি নিজের চোখে দেখেছি। কেন এত বড় নাটক করছিলেন আমার সাথে? রিমি দেখ, তুমি যেটা ভাবছো সেটা না। আসলে আমি সবসময় নর্মাল হয়ে থাকতে পছন্দ করি। ছোট থেকেই আমি এইভাবে চলাচল করেছি। কারণ আমার কাছে দুনিয়ার কেউ বড়লোক বা ছোটলোক না, সবাই মানুষ। কিন্তু আমায় তো বলতে পারো তা একবার। তোমায় আমি বলতাম ঠিক সময় আসলে। কিন্তু কি আর বলবো, আসলে আমি বুঝতে পারতেছি না। আমার জন্য যদি কষ্ট পেয়ে থাকাই সরি, প্লিজ আমায় মাফ করে দাও। না, তোমায় এইভাবে মাফ করা যাবে না। আমি যা বলবো তাই শুনতে হবে, তাইলেই মাফ করব তোমায়। ওকে। কি করতে হবে আমায় বল, আমি সব করব। তবুও তুমি রাগ করে থেক না, প্লিজ। ওকে। আজ বিকাল 5টায় নদীর পাড়ের সামনে আসবা। ঠিক বিকাল 5টায়। কি পারবা তো? কিন্তু আমার আজকে ম্যাচ আছে। ক্রিকেট ম্যাচ। না হলে কালকে আসি? যা, তোর আর আশাই লাগবে না। থাক তুই তোর ক্রিকেট নিয়ে। অনেক রাগে কথাটা বলল আর ফোন কেটে দিল। না, ওকে এইভাবে রাগানো ঠিক হই নাই। তাই আবার কল দিলাম, একবার রিং হতেই রিসিভ করলো। মনেই ফোনের কাছে বসেছিল। হ্যালো রিমি। এর রাগ কর কেন? আচ্ছা যাও, আসবো। না আসা লাগবে না, তুই তোর ম্যাচ নিয়ে থাক। এখনো রেগে আছে মনে হই। সত্যি আসবো। তাও ঠিক বিকাল 5টায়। ওকে। যাতে দেরি না হই সেই দিকে খেয়াল রাখবা। ওকে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম শান্তির ঘুম। অপরদিকে, পাপা, কে ওই রফিক চৌধুরী? পুরো শহর তোমার নামে কাঁপে। তাহলে কেন তুমি ওই রফিক চৌধুরীকে স্যার স্যার বলে ডাকলা? দেখ রে মা, এই শহর আমার নামে কাঁপে ঠিক আছে, কিন্তু পুরো দেশ ওনার নামে কাঁপে। কারণ রফিক চৌধুরী বাংলাদেশের টপ বিজনেসম্যান। আর এটাও সত্যি যে উনি আমাদের কলেজে 80% ডোনেশন দেয়।
উনি আমার মতো হাজারটা নেতাকে পকেটে রাখে। পাপা, তাহলে কি তুমি কিছুই করতে পারবে না? ওই আরিফ সবার সামনে আমাকে যে থাপ্পড় মারলো তার কি? পুরো কলেজের সামনে আমার যে প্রেস্টিজ ডাউন হয়েছে তার কি? তুমি কি এমনই ছেড়ে দিবে ওই আরিফকে? দেখি রে মা, কি করা যায়। এখন যদি কিছু করি তাহলে রফিক চৌধুরী আমাদের জানে মেরে ফেলবে। তবুও দেখি আমি কি করা যায়। অন্যদিকে আমি ঘুমিয়েছিলাম। কে যেন কল দিয়ে আমার ঘুমের ব্যাঘাত ঘটালো। আমিও না দেখে রিসিভ করে বললাম, হেলো, কে? ঘুম ঘুম ভাবে। ভূত। তোর ঘাড় মটকামু। এই কথা শোনার সাথে সাথে লাফ দিয়ে উঠলাম, স্ক্রিনে তাকিয়ে দেখলাম এইটা রিমির কল। রিমি কাপা কণ্ঠে বললাম, হ্যাঁ রিমি, তুই কোথায়? নিশ্চয়ই ঘুমাইতেছস, তাই না? আরে না না, আমি বাইরে এই তো 5 মিনিটের মধ্যে আসতেছি। মোট কথা 5টার মধ্যে তুমি নদীর পাড়ে আসবা, কিভাবে আসবা সেটা তোমার ব্যাপার। আমি ওয়েট করতেছি। ওকে। তারপর কল কেটে দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একদম সিম্পল ড্রেস পরে তাড়াতাড়ি নদীর পাড়ে গেলাম। কাছে যেতেই দেখলাম রিমি সুন্দর একটা নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যেতেই সে বলে উঠল, কয়টা বাজে? এই রে, তাড়াতাড়ি করতে গিয়ে তো ঘড়ি আনতে মনে নেই। আমার ঘড়ি আনতে মনে নাই। কয়টা বাজে? 5:01। তোমারে বলছিলাম 5টায় আসার জন্য, কিন্তু তুমি আসছো 5:01-এ, মানে 1 মিনিট লেট। সো তোমাকে শাস্তি পেতে হবে। ওকে। কি শাস্তি বল? পরে বলবো। আগে আসো, একটু ঘুরবো। আমি বললাম ওকে। তারপর আমরা অনেকক্ষণ পর্যন্ত সময় কাটালাম। অনেক কথা বললাম। রিমির সাথে সময় কাটালে সময় কিভাবে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। কিভাবে যে বলবো যে আমি রিমিকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু ও মনে হয় আমাকে শুধু ওর বন্ধু ভাবে, এর বেশি কিছুই না। এই কথা ভাবতে ভাবতে হাঁটছিলাম। হঠাৎ দেখি একটি ফুচকার দোকান। এই আরিফ, চল না চল না ফুচকার দোকানে যায়। কতদিন হলো ফুচকা খায় না, প্লিজ প্লিজ চল না চল না। ওকে ওকে চল। তারপর রিমি আমায় টেনে নিয়ে গিয়ে ফুচকার দোকানে বসালো। তারপর নিজেই অর্ডার দিল। জানো আরিফ, আমার না ফুচকা খুব ভালো লাগে। ফুচকা, চকলেট এইগুলা আমার ফেভারিট। আমার ফুচকা তেমন ভালো লাগে না। আমি খাবো না। না খাইতে তো তোমাকে হবেই। না হলে আমি জোর করে খাওয়াবো তোমায়। আচ্ছা আচ্ছা, খাবনি। কিছুক্ষণ পরেই ফুচকা দিয়ে গেল আমাদের। তারপর ফুচকা খেয়ে তার বিলটা দিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমি রিমিকে বলে উঠলাম, রিমি জানো, আমি কখনো এই দিনগুলোর কথা ভুলবো না। এই দিনগুলো সবময় আমার স্মৃতি হয়ে থাকবে। হুম, ঠিক বলছো। এই দিনগুলোর জীবনে সবময় স্মরণীয় হয়ে থাকবে। রিমি, আমি তোমাকে কিছু বলতে চাই। প্লিজ আমায় খারাপ ভেবো না। না না, বল, কি বলবা? রিমি, তোমাকে আমি অনেক দিন থেকেই বলার ট্রাই করতেছি, কিন্তু ভয়ে বলতে পারি নাই। আরে বাবারে, বলো তো কি হয়েছে, কি বলবা বলো। রিমি, আমি যখনই বাকিটা বলতে যাব তখনই রিমি বলল, আরিফ, ওইটা তোমার ফ্রেন্ড আকিব না, গাছের পাশে যে দাঁড়িয়ে আছে? আরে সত্যি তো। ওইটা তো আকিব। বাট ওর পাশে মেয়েটাকে? ওরে তো চিনি না। আরে গাধা, ওইটা ওর গিয়েফ হবে, দেখছো না হাত ধরে কিভাবে দাঁড়িয়ে আছে। ওয়েট, একটা কল দেয়, দাঁড়াও। শালা তলে তলে এতদূর গেল আর আমায় জানালো না। তারপর দিলাম আকিবকে কল। হেলো আকিব, তুই কই রে? আমি তো একটু কাজে রংপুর গেছি। কাল চলে আসবো। ও আচ্ছা, তাই না? তা বন্ধু, রংপুরটা কি তোর শিউলি গাছের নিচে? মামা মানে, কি বলস তুই? আমি রংপুর শিউলি গাছের নিচে যামু কেন? ও, তা বন্ধু একটু ডানে ঘুরো তো। কেন? এই শালা, তোরে ডানে ঘুরতে কইতেছি, ঘুর তুই। তারপর আকিব ডানে ঘুরতেই এমন একটা শোকট খেল। মনে হয় 440 ভোল্টের শোকট খাইছে। তারপর আমি কাছে গিয়ে বললাম, এইটা তোমার রংপুর মামা? আরে হো দোস্ত, রাগ করস কেন? আমরাই তো। হুম শালা, তলে তলে এতদূর গেলা আর আমারে জানাও নাই। আচ্ছা বাদ দে এই সব। হুম। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম।
বাসায় এসে দেখলাম একটা নিউজ চলতেছে, তাও ব্রেকিং নিউজ, তাই একটু উৎসাহ নিয়ে দেখতেছিলাম। হঠাৎই দেখলাম রাকিব ভাই নিউজে ব্রিফিং দিতেছি, তাই একটু উৎসাহ নিয়ে শুনতে লাগলাম। আজকের এই প্রেস কনফারেন্সটি হচ্ছে ডাক কুইনের চ্যালেঞ্জ নিয়ে। তিনি বাংলাদেশের সকল সাইবার পুলিশ ও হ্যাকারকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল যে সে বাংলাদেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সার্ভার হ্যাক করবে, এবং তিনি এই কাজে সফলও হয়েছে, কিন্তু পুরোপুরি ভাবে না। তিনি যে সার্ভার হ্যাক করেছে সেই সার্ভার মাত্র 10 মিনিটে ডাক কুইন থেকে ছিনিয়ে নিয়ে এনেছে বাংলাদেশের এক তরুণ ছেলে। যেখানে বাংলাদেশের সকল সিস্টেম টের উপায় নাই যে সার্ভার হ্যাক হয়ে গেছে, সেখানে এই তরুণ ছেলেটি মাত্র 10 মিনিটে ডাক কুইন থেকে এই সার্ভার কেড়ে এনেছে। তখনই একজন সাংবাদিক প্রশ্ন করল, স্যারকে সেই লোক? পুরো বাংলাদেশের মানুষ তাকে দেখতে চায় না, উনি ওনার পরিচয় গোপন রাখতে বলেছে, তাই আমি ওনার পরিচয় দিতে পারছি না এই মুহূর্তে। কিন্তু আমি একটা কথা বলবো পুরো বাংলাদেশের জনগণকে, যতদিন এই তরুণ ছেলেটা এই দেশে রয়েছে ততদিন বাংলাদেশকে সাইবারের দিক থেকে কেউ হামলা দিতে পারবে না। আর তাকে এই অদম্য কাজের জন্য বাংলাদেশ সরকার 25 লাখ টাকা পুরস্কার হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপর আমি টিভি অফ করে রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে পড়তেছিলাম, হঠাৎ দেখি রাকিব ভাই কল দিল, তাই আমিও কলটি রিসিভ করে বললাম, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আশা করি আজকের প্রেস কনফারেন্সটি দেখেছো? জি ভাই দেখলাম তো। গুড ডট। তোমার প্রাইজ মানি তোমার ব্যাংকে চলে যাবে। তোমাকে যে কারণে কল দিছিলাম শুনো মন দিয়ে আমার কথা। ডাক কুইন এর লোকেশন আমরা ট্রেক করে ফেলেছি। আর ওর লোকেশন তোমার কলেজের এরিয়ার আশেপাশে। কি বলেন ভাই, আমি তো ওর লোকেশন দেখলাম না। কারণ তুমি সার্ভার আমাদের হাতে তুলে দেওয়ার পর সে আরেকবার ওই সার্ভার হ্যাক করতে চেয়েছে, কিন্তু তোমার হাই সিকিউরিটির জন্য যে সফল হতে পারেনি। আর আমরা ওর লোকেশন ট্রেক করে ফেলেছি। ও আচ্ছা বুঝলাম। তা ভাই তাইলে আপনি কথাটি প্রেস কনফারেন্সে বলেন নাই কেন? বলি নাই, তারও কারণ আছে। যদি আমি এখন বলতাম তাহলে সে সতর্ক হয়ে যেত, তাই আমি বলি নাই এই কথা। আচ্ছা ভাই। ওকে আমি দেখি কে এই ডাক কুইন, যে আমার কলেজের পাশেই থাকে। কলেজের পাশে থাকে মানে আমাদের কলেজেও পড়তে পারে? হতে পারে। ওকে ভাই, তাহলে আজ থেকে আমি ডাক কুইন এর খোঁজে নামবো। গুড ডট। এই বলে কল কেটে দিলাম। পরে একটা কথা চিন্তা করতেছিলাম, কে এই ডাক কুইন? কি তার পরিচয় আর আমার কলেজের পাশে মানে আমাদের কলেজেও পড়তে পারে? কি করব কিছুই বুঝতেছি না। তারপর দিল রিমি কল, তাই সাথে সাথে রিসিভ করলাম। হ্যালো রিমি, কার সাথে কথা বলতেছিলা এতক্ষণ? আমার এক বড় ভাইয়ের সাথে। কেন? না এমনে। কি করতেছো? এই তো পড়তেছিলাম। তুমি? বসে আছি, ভালো লাগতেছে না। আচ্ছা আরিফ, তোমার তো এত টাকা পয়সা, তুমি এইভাবে চল কেন? দেখ, টাকা পয়সা থাকলেই যে বিলাসিতা করতে হবে তার কোনো মানে নাই। আর আমার নর্মাল ভাবেই চলতে ভালো লাগে। না, তুমি কাল কলেজে ভালো কাপড় পরে আসবা দেখি, কিন্তু সিউর না। আমার এই লাইফস্টাইলটাই ভালো লাগে। দেখ, তুমি যদি কাল ভালো কাপড় না পরে আসো তাইলে তোমার কি হবে তুমি নিজেও ভাবতে পারবা না। বাই। এই বলে হুট করে ফোনটা কেটে দিল রিমি। মেয়েটার যে কি হয় মাঝে মাঝে কেউ জানে না, কিন্তু রিমি আমার অনেক কেয়ার করে। ওর প্রতি এইটা ভালো লাগা না ভালোবাসা ঠিক বুঝতেছি না, কিন্তু ওরে না দেখলে আমার একদমই ভালো লাগে না। কিভাবে যে ওরে মনের কথা বলি, ও কি রাজি হবে না শুধুই একজন ভালো বন্ধু ভেবে এইসব করে বুঝতেছি না। না আজ আর পড়া হবে না, তাই একটু ফেসবুকেতে ঢুকলাম। কিছুক্ষণ ফেসবুক চালানোর পর দেখলাম একটা মেয়ে রিকোয়েস্ট দিল। একসেপ্ট করে একটু কথা বললাম, পরিচিত হয়ে নিলাম। রাতে আর রিমির সাথে কথা হই নাই। আপনাদের তো মেয়েটার নাম বলা হই নাই, মেয়েটার নাম মিথিলা। ওই মিথিলার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ালাম।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রেডি হয়ে নিলাম। আজকে ভালো পোশাক পরে যাওয়া লাগবে, না হলে রিমি আমার কি যে করবে আল্লাহ জানে। তাই ব্ল্যাঙ্ক প্যান্ট, একটা ব্ল্যাঙ্ক শার্ট, একটা সানগ্লাস, আর চুল স্পাইক করে দাঁড় করিয়ে নিলাম, শু পরে নিলাম। তারপর আয়নায় দাঁড়াতেই আমি নিজেই চিনতে পারতেছি না আমি কে। তারপর নিচে গেলাম নাস্তা করতে। টেবিলে বসে আছি এমন সময় আম্মু বলে উঠল, আজ আমার ছেলেকে খুবই সুন্দর লাগতেছে। আমি তো চিনতেই পারতেছি না। আরে আম্মু, বাদ দাও না এইসব কথা, তাড়াতাড়ি নাস্তা দাও, খেয়ে কলেজে যাওয়া লাগবে। আচ্ছা দিতেছি। তারপর নিজের পার্সোনাল কার নিয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকার সাথে সাথে সবাই এক নজরে আমার দিকে চেয়ে আছে। সবাই একে একে নিজ থেকে আমার সাথে কথা বলতে আসল। কিন্তু ওদের এত পাত্তা দেই নাই, কারণ যখন আমি নর্মাল কাপড়ে চলতাম সবাই আমাকে খ্যাত বলে ডাকতো। আর এখন আমি বড়লোক বলে সবাই নিজ থেকে কথা বলতে আসে। আমার চারপাশে মেয়েরা ঘিরে দাঁড়িয়ে আছে। মনে হইতেছে যেন কোনো বড় অভিনেতা। মেয়েগুলোর সাথে কথা বলতেছিলাম, হঠাৎ দেখিলাম রিমি দূরে দাঁড়িয়ে আছে। মুখটা কেমন কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। মনে হচ্ছে এখনই যেন চোখ থেকে পানি পড়বে। তাই আমি দৌড়ে রিমির সামনে গেলাম। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? না কিছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি। তুমি যাও, তোমার মেয়ে বান্ধবী গুলা ওয়েট করতেছে তোমার জন্য। যাও, ওদের সাথে কথা বল। আমার সাথে কথা না বললেও চলবে, কান্না মিশ্রিত কণ্ঠে বলল। আরে দূর, কিসের বান্ধবী, ওরা নিজেরাই আমার সাথে কথা বলতে আসছে। আর চলো তো ক্লাসে যাই। আমার এমনিতে ওদের নাটক দেখতে ভালো লাগে না। না, আজ ক্লাসে যাব না। চল কোথাও ঘুরতে যাই। যেতে পারি, কিন্তু কোথায় যাবা? পার্কে চলো। ওকে। তারপর পার্কে চলে গেলাম। পার্কে কিছুক্ষণ হাঁটার পর দেখলাম পার্কে একটা বেঞ্চে আকিব আর তার গিয়েফ বসে আছে। তাই উইদিনের মতো আবার কল দিলাম। হেলো দোস্ত, তুই কোথায় রে? আমি তো নানুর বাড়ি আসছি, একটা কাজ আছে। কেন রে, কোনো কিছু হইছে নাকি? দোস্ত, অনেক বড় ঘটনা। কি হইছে কত? বন্ধু, তোমার নানুর বাড়ি কি পার্কের বেঞ্চে? ও ও ও, বুঝছি। দে চলে আয় যেখানে আছস। তারপর গেলাম আকিবের কাছে। আকিবের সাথে কিছুক্ষণ কথা বলার পর আকিবকে বললাম, দোস্ত তোর সাথে একটু পার্সোনাল কথা, একটু সাইডে আয়। ওকে, চল। তারপর রুবিনা মানে আকিবের গিয়েফ বলল, কি এমন কথা যা এখানে বলা যাবে না? না ভাবি, একটু পার্সোনাল কথা, মাত্র 5 মিনিট। এই বলে আমি আর আকিব সাইডে আসলাম। আকিব বলল, কি রে, কি বলবি বল। দোস্ত, আমি রিমিরে খুব ভালোবাসি, কিন্তু ওরে বলতে পারতেছি না। খুব ভয় লাগতেছে, যদিও ফ্রেন্ডশিপটাই শেষ করে দেই। প্লিজ কিছু কর দোস্ত, প্লিজ। দেখ বন্ধু, মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফুটে না। তাই আমার মতে তুই আজই বলে দে রিমি রে যে তুই ওরে ভালোবাসস। বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা, কি দিয়ে বলমু, কিছুই তো পাই না। আচ্ছা দাঁড়া। এই বলে একটা দৌড় মেরে আকিব কোন জায়গা থেকে জানি গোলাপ নিয়ে আসল একতোড়া আর বলল, এই নে দোস্ত, এইটা দিয়ে প্রপোজ কর ভাবিরে। তারপর অনেক কষ্টে বুক ভরা সাহস নিয়ে গেলাম রিমির কাছে। তারপর বললাম, রিমি, তুমি আমাকে নিয়ে কি ভাবো জানি না, কিন্তু তোমায় নিয়ে আমি অনেক কিছু ভাবি। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়েছিলাম। তোমার দুষ্টু মিষ্টি শাসন আমার খুবই ভালো লাগে। রিমি, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? তারপর রিমি বলল, আরিফ, এইটা ভালোবাসা না, এইটা আবেগ। আবেগ কেটে গেলে সব ঠিক হয়ে যাবে। আর কলেজে তো এখন অনেক মেয়েই তোমার ওপর ক্রাশ খায়, ওদের প্রপোজ কর। আমারে করতেছো কেন? আমার মধ্যে কি এমন বিশেষতা পাইছো তুমি? রিমি, আমি যখন নর্মাল গরিব ভাবে চলতাম তখন কেউই আমার পাশে দাঁড়ায়নি, বন্ধুত্ব করতে চাইনি। বরং সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। তখন তুমি একমাত্র মেয়ে ছিলে যে আমার পাশে দাঁড়িয়েছিলে। কিন্তু কলেজে তো এখন অনেকেই তোমার ওপর ক্রাশ।
আমি তো দেখেছিলাম কি সুন্দর করে কথা বলতেছিলে ওদের সাথে, ওদের কাউকে প্রপোজ কর আমারে করতেছো কেন? না, সকালের ঘটনায় রিমি খুব কষ্ট পেয়েছে। কেন যে ওদের সাথে কথা বলতে গেলাম। আর এইদিকে পার্কের সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি অনেকক্ষণ ধরেই হাঁটু গেড়ে বসে আছি। তাই সবাই আগ্রহ নিয়ে দেখছে আমাদের। রিমি ওই গুলা সব দুধের মাছি। আমার সাথে এখন কথা বলে আমার টাকা আছে বলে। দেখ, পার্কের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। প্লিজ তোমার উত্তরটা দাও, হ্যাঁ নাকি না? ও হহ, তোমার শরম লাগতেছে বুঝি? তাইলে প্রপোজ করলা কেন? যাও, চলে যাও। তখন আমি কিছু বলতে যাব তার আগেই আকিব বলে উঠল, না রিমি, আরিফ সেটা মিন করতে চাই নাই। ও মিন করতে চাইছে যে সবাই মজা নিতেছে তোমাদের দিকে তাকিয়ে। তাই তুমি ওরে তোমার উত্তরটা দিয়ে দিলে ভালো হই। হ্যাঁ ভাইয়া, উত্তর তো দিবি। তার আগে শাস্তি দিয়ে নেই কেন? আমারে এত কষ্ট দিছে কেন? এই কথাটা আগে বলে নাই? দেখ প্লিজ রিমি, শাস্তি পরে দিও, সত্যি খুব টেনশন হচ্ছে। প্লিজ উত্তরটা দাও, পরে শাস্তি দিও। আরে গাধা, তোমার সাথে এতদিন থাকার পরও বুঝতে পারো নাই কতটা ভালোবাসি তোমায়? এই কথা বলে রিমি আমার হাতের গোলাপটা নিয়ে সবার সামনে জড়িয়ে ধরল। আমি তো সেই লেভেলে খুশি। তারপর কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলল, এইবার শাস্তির পালা। কি শাস্তি দেয়া যায় বলো তো তোমায়? আমি কি জানি? তুমি যা শাস্তি দিবা সেটাই মেনে নিব। তুমি আজকের পর থেকে মেয়েদের সাথে কথা বলবা না। সব মেয়েকে নিজের বোন মনে করবা। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। গুড বয়। তারপর আরো কিছু সময় কাটিয়ে রিমিকে ওর বাসায় দিয়ে আসলাম। তারপর আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি রিমি কল দিল। তারপর ওর সাথে একটু কথা বলে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুপুরের খাবার খেয়ে দিলাম একটা ঘুম। এক ঘুমে বিকাল হয়ে গেছে। তারপর বিকালে ফ্রেশ হয়ে চলে গেলাম মাঠে খেলতে। খেলা শেষ করে বাসায় আসলাম। তারপর আম্মু জিজ্ঞেস করলো, আরিফ, রিমিটা কে রে? আম্মুর মুখে এই কথা শুনে তো আমি শকড। আম্মু জানলো কেমনে রিমিরে কথা? আল্লাহ, এইবার আমার কি হবে? এইবার তো আম্মু আমায় আর ছাড়বে না। এই কথা ভাবতেছিলাম, আম্মু একটা ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যায় না কে রিমি? আম্মু, রিমি আমার কলেজের বন্ধু। কেন? ও আজ বিকাল থেকে তোরে কল দিতে দিতে শেষ। না হলেও তো প্রায় 150 বা 200 কল দিয়েছে আজ। ও হহ, তা তোমার সাথে কথা হয়েছে নাকি? হুম, তোর রুমে একটা কাজের জন্য গেছিলাম, পরে দেখি তোর ফোন বাজতেছে, তাই রিসিভ করে বললাম যে তুই বাসায় নেই, বাইরে খেলতে গেছ। ও হহ, তা রিমি কি কিছু বলেছে তোমায়? বলছে তুই বাসায় আসলে একটা কল দিতে ওরে। ও হহ। এই বলে রুমে চলে আসলাম। তারপর মোবাইলে অন করে দেখি 210টা কল আর 150টা মেসেজ। না, আজ আমার কি হবে আল্লাহ জানে। রিমি আমারে কি করবে সেই কথা ভেবেই ভয় লাগতেছে। এখন কল না দিলে কি করবে আমারে আল্লাহ জানে, তাই আল্লাহর নাম করে দিলাম কল। কল দেওয়ার সাথে সাথেই রিসিভ মনে হই মোবাইল নিয়ে বসেছিল। হেলো রিমি, অনেকটা ভয় পেয়ে। শালা কুত্তা, হারামি, বান্দর, টিকটিকি, বিলাই, ইন্দুর। তারপর ওরে থামিয়ে আমি বললাম, এই থামো থামো, এত রাগ করতেছো কেন? এই রকম ভুল আর কোনোদিন হবে না, এইবারের জন্য মাফ করে দাও। এই তুই থামো, একদম মাথা গরম করিস না। তোরে যা করমু কাল করমু। কাল কিন্তু কলেজে আসবি। না, আসলে ঘর থেকে তুইলা আনমু। আচ্ছা আচ্ছা, আসবো না। হুম। ফোন রাখো, মাথা গরম আছে। এই বলে ফোনটি রেখে দিল। বাপরে, কাল কলেজে কি হবে আমার আল্লাহ জানে। আমার অবস্থা কাল টাইট দিবে। আসলে দোষটা আমারই, আমি যদি ওরে একবারও বলে যেতাম তাহলেও হতো। কি আর করার, কাল টাইট হমু রিমির হাতে। এইসব ভাবতেছিলাম, হঠাৎ দেখলাম আমার নাম্বারে দেখলাম একটি মেসেজ আসল।
You have received 25 lakh টিকে from account নো তারা চিহ্ন 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 10 টু তারা চিহ্ন 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 78 in your account। আমি বুঝলাম এইটাকে করলো, তাই কল দিলাম রাকিব ভাইকে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। তা টাকা গেছে তোমার? হ্যাঁ ভাই। কিন্তু আপনি কেন আমায় এই টাকা দিলেন? আমি তো আপনায় বলছিলাম যে আমার লাগবে না। হ্যাঁ, তুমি বলছিলা যে দরকার নাই, কিন্তু এইটা তোমার পাওনা, তাই তোমায় দিলাম। বাদ দাও এইসব কথা, এখন বলো ডাক কুইন এর কোনো খোঁজ পেলে? না ভাই, কোনো খোঁজ পাই নাই, কিন্তু পেয়ে যাব খুব শীঘ্রই। পেয়ে যাব? খুঁজো, আমিও খুঁজি। এই বলে কল কেটে দিলাম। তারপর নাস্তা করে পড়লাম। পড়া শেষে রাতের খাবার খেয়ে রিমিকে কল দিলাম। হ্যালো রিমি, কি করতেছ? বসে আছি। খাইছ তো? তুমি খাইছ? জানা লাগবে না, যা ঘুমিয়ে পড়। খবরদার কোনো মাইয়ার সাথে যদি কথাও কইছস তাইলে তোর খবর আছে, মনে রাখিস। এই বলে কল কেটে দিল। বুঝলাম এখনো বেশ রেগে আছে আমার উপর, তাই আমিও আর কিছু করলাম না। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতেছিলাম কাল কি অবস্থা হবে আমার। এই সব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম, ফোনের রিংটোনের শব্দে চেয়ে দেখলাম রিমি কল দিছে, তাই সাথে সাথে রিসিভ করলাম। হ্যালো রিমি, এখনো তো ফ্রেশ হস নাই? 45 মিনিটের মধ্যে কলেজে আসবি, না হলে তোর খবর আছে। ওকে। তারপর এক লাফে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর নাস্তা করে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখনো রিমি আসতে এখনো 15 মিনিট লেট আছে, তাই ক্যাম্পাসে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখলাম মাহি আর তার বান্ধবীরা আমার কাছে আসতেছে। কাছে এসে মাহি বলে উঠল, আরিফ, আই এম সরি, তোমার সাথে আসলেই ওইভাবে আচরণ করা আমার ঠিক হয়নি। আমাকে প্লিজ মাফ করে দাও। আচ্ছা, মাফ করলাম। শুধু একটা কথায় বলবো, সবাইকে সমান চোখে দেখিয়েন, কারণ গরিবরাও মানুষ, সমাজে এদেরও বেঁচে থাকার অধিকার আছে। আপনি বড়লোক বলে যে এদের তুচ্ছতাচ্ছিল্য করবেন, এইটা কোনো কথা না। সো আশা করব আজকের আপনি সবাইকে সম্মান করবেন। ওকে, লেটস ফ্রেন্ডস। ফ্রেন্ডস। এই বলে ওদের সাথে কথা বলতেছিলাম, দেখলাম রিমি আসতেছে, তাই ওদের থেকে একটু দূরে সরে এলাম। কিন্তু মাহি আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর তা রিমি খুব ভালো করেই দেখতে পেয়েছে, তাই তো আরো স্পিডে আমার দিকে আসতেছে। আমি আবার মাহির থেকে একটু দূরে সরে দাঁড়ালাম। রিমি আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, আরিফ, এই দিকে আসো। তাই আমি বাধ্য ছেলের মতো চুপ করে চলে আসলাম। তারপর রিমি বলে উঠল, মাহি শুন, তোদের বলা হয় নাই আরিফ আমার বিএফ। কালই আমারে আরিফ প্রপোজ করলো। আচ্ছা ভাই, একটু কাজ আছে। এই বলে আমার হাত ধরে নিয়ে গেল কলেজের পিছনের সাইডে, যেখানে সচরাচর কেউ যায়। তারপর সেখানে রিমি যা করলো আমি ভাবতেও পারি নাই। চলবে, কেমন হলো সবাই জানাবেন। ধন্যবাদ। আর প্রিয় পাঠ করা ঘটনামূলক মন্তব্য করে কমেন্ট করবেন। ধন্যবাদ।